যুদ্ধ, ডলার আর সোনা। কেন আজ সোনার দাম আকাশ ছোঁয়া? যখন যুদ্ধ শুরু হয় তখন সীমান্তেই গোলাগুলি চলে না, চলে অর্থনীতির ভিতরে। আজ এই কারণেই সোনার দাম আকাশ ছোঁয়া। বর্তমান সময়ে আমরা দেখছি সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। প্রশ্ন, হঠাৎ কি এমন হলো যাতে সোনার দাম আকাশ ছোঁয়া? এর উত্তর লুকিয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত টানা 100 বছরের ইতিহাসে। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন ইউরোপের দেশগুলি অস্তিত্ব বাঁচাতে হুড়মুড়িয়ে অস্ত্র কিনতে শুরু করে, আর সেই সময় মুদ্রার ভিত্তি ছিল সোনা। দেশগুলো অস্ত্র কেনার জন্য নিজেদের সোনা খরচ করতে থাকে, আর এই সোনার বড় অংশ ধীরে ধীরে পৌঁছাতে থাকে আমেরিকায়। কারণ যুক্তরাষ্ট্র তখন সরাসরি যুদ্ধে ছিল না, কিন্তু তারা ছিল সবথেকে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। ফলস্বরূপ যুদ্ধ শেষে ইউরোপ ঋণে ডুবে যায়, সোনা শূন্য এবং অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত। প্রশ্ন, সোনা ছাড়া বাণিজ্য কিভাবে চলবে? কোনো মতে অর্থনৈতিক দিক সামলাতে না সামলাতেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যা ছিল ইতিহাসের সবথেকে ব্যয়বহুল যুদ্ধ। এই যুদ্ধে আমেরিকা আবারও প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে ওঠে। আমেরিকার স্বর্ণ ভান্ডার ফুলে ফেঁপে ওঠে। বিশ্বের প্রায় 80% সোনা ছিল তাদের কাছে। অন্য দেশ সোনা শূন্য, ঋণে ডুবেছিল এবং তাদের অর্থনীতি পুরো ভেঙে পড়েছিল। এই অবস্থায় 1944 সালে উডস সম্মেলন বসে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় গোল্ড স্ট্যান্ডার্ড আর বাস্তবসম্মত নয়। তৈরি হয় IMF, ওয়ার্ল্ড ব্যাংক, আর সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আন্তর্জাতিক বাণিজ্যগুলি হবে মার্কিন ডলারে। কেন ডলার? কারণ আমেরিকার কাছেই ছিল তখন পর্যাপ্ত পরিমাণে সোনা। আমেরিকা ঘোষণা করে 1 আউন্স ইকুয়াল টু $35, আর একে অপরের সঙ্গে সোনা বা ডলার বদলানো যাবে যখন খুশি তখন। এইভাবেই ডলার হয়ে ওঠে বিশ্বের রিজার্ভ কারেন্সি। কিন্তু সমস্যা শুরু হয় যখন আমেরিকা নিজের সোনার তুলনায় বেশি পরিমাণে ডলার ছাপিয়ে দেয়। 1965 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গোল ডলার ফেরত দিয়ে সোনা নিয়ে যান। অন্য দেশও একই কাজ শুরু করে। চাপে পড়ে 1971 সালে প্রেসিডেন্ট নিক্সন ডলারকে সোনার সঙ্গে যুক্ত থাকা থেকে বিচ্ছিন্ন করেন। এটাই নিক্সন শক নামে পরিচিত ছিল। কিন্তু তখন ডলার গ্লোবাল কারেন্সি হয়ে উঠেছিল। কিন্তু সে নাই বুঝলাম ডলার গ্লোবাল কারেন্সি সঙ্গে সোনার দাম বাড়া কি সম্পর্ক। ফিরে আসি বর্তমানে। 2026-এ এক প্রতিবেদন অনুসারে রাশিয়া তাদের ন্যাশনাল ওয়েলথ ফান্ড থেকে প্রায় 71% সোনা বিক্রি করে ফেলেছে। পরিসংখ্যান বলছে রাশিয়ার কাছে 2022-এর দিকে সোনা ছিল 555 টন, কিন্তু 2025-এর শেষের দিকে আস্তে আস্তে তা হয়ে দাঁড়িয়েছে 160 টনে। অর্থাৎ ইউক্রেন যুদ্ধ চালাতে রাশিয়ার 3/4 সোনা শেষ। কিন্তু এমন পরিস্থিতি এলো কেন? কারণ ইউক্রেন যুদ্ধ শুরু হবার আগেই আমেরিকা সহ ইউরোপের দেশগুলি রাশিয়াকে সতর্ক করেছিল যুদ্ধ না করার। কিন্তু সেই সমস্ত বারণ উপেক্ষা করে রাশিয়া যুদ্ধ শুরু করে। ফলস্বরূপ আমেরিকা এবং তার মিত্র দেশগুলি রাশিয়ার $600 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাজেয়াপ্ত করে। কাগজে কলমে টাকা আছে, কিন্তু বাস্তবে নেই। রাশিয়া চাইলেও সেটি ব্যবহার করতে পারবে না। ডলার ইউরোর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাজেয়াপ্ত হবার পর রাশিয়ার কাছে ইউক্রেন যুদ্ধ চালানোর একটিই পথ খোলা ছিল, NWF এর সোনা বিক্রি করা। যার ফলস্বরূপ রাশিয়ার সোনা এত দ্রুত শেষ হয়েছে। রাশিয়ার অভিজ্ঞতা থেকে ভারত, চীন সহ বিশ্বের অনেক দেশ বুঝতে পারে আমেরিকা ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে গিয়ে কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িত হলে ইউরো ও ডলারে রাখা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিরাপদ নয়। সেগুলি পশ্চিমা ব্যাংকিং সিস্টেমে থাকে, এক নির্দেশে ফ্রিজ করা সম্ভব। এই ঝুঁকি এড়াতেই ভারত, চীন সহ বিশ্বের অনেক দেশ তাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিবর্তে সোনা কিনছে। এর সরাসরি প্রভাব সোনার বাজার আগুন। একসাথে অনেক দেশ সোনা কিনছে, যার ফলে সোনার ডিমান্ড তো বেড়েছে, কিন্তু সোনার উৎপাদন একই আছে, যার ফলস্বরূপ বাজারে সোনার ঘাটতি তৈরি হয়েছে। বর্তমানে বাজার নয়, ভূ রাজনীতির কারণেই সোনার দাম বেড়েছে। বিয়ে, বিনিয়োগ, গয়না নয়, এর পিছনে আছে যুদ্ধ, স্যাংশন এবং ডলারের উপর আস্থার সংকট। একদিকে রাশিয়া যুদ্ধ চালাতে তাদের সোনা বিক্রি করতে বাধ্য হয়েছে, অন্যদিকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলির ভয়ে ভারত ও চীন বিপুল পরিমাণে সোনা কিনছে। বিশ্ব ভূ রাজনীতিতে এই কেনাবেচার দ্বন্দ্বের ফলেই সোনার দাম আজ এত আকাশ ছোঁয়া।